একজন বাঘিনীকে কান্না করতে দেখা গেল অবশেষে। রাজ এগিয়ে এসে মায়াকে আড়াল করে বলে, আব্বে ব্যাটা চোখ বন্ধ করো। আমার মায়াবতীর অশ্রু করে বিন্দু দেখার অধিকার আমি কাউকে দিইনি। মায়া এমনিতে উল্টো দিক হয়ে আছে বলে মায়ার চোখের পানি দেখতে পায়নি আদ্র। তাও রাজের কথা মতো বাইরে যাওয়ার আগে বলে, তোমাকে মায়াবতী বলার অধিকার কেড়ে নিয়েছে তোমার মন্ত্রী মশাই। ওটা শুধুমাত্র তার অধিকার। তাহলে আমি তোমাকে বাঘিনী বলে ডাকি? মায়া উত্তর দেয় না। আদ্র যেতে যেতে বলে, দাদু কিন্তু তোমাকে বাঘিনী বলেও ডাকতো। আমি সেই সুবাদে বাঘিনী চুজ করলাম। আদ্র চলে গেল। মায়া চোখ মুছে শাহানা পারভিনের কপালে হাত রাখে, কপালের উপর কয়েকটা চুমু দিয়ে বলে, তোমাকে অনেক মিস করেছি মা। তোমার সাথে অনেক গল্প করার আছে আমার। তোমার কোলে মাথা দিয়ে আমি গল্প করতে চাই, তোমার হাত খেতে চাই, তোমার কাছে ঘুমোতে চাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমায় একটু আদর করে দাও না মা। তোমার আদরের অভাবে আমি পাগল প্রায়। রাজ মায়াকে সামলে বলে, সব ঠিক হয়ে যাবে মায়াবতী। এতদূর যখন এসেছি আমরা শেষে সফল হবই। মায়া তাকালো রাজের দিকে। শাহানা পারভিনের হাতটা বুকের মাঝে নিয়ে বলে, আমার মাকে ফিরে পেয়েছি আমি। আমি যেন আজ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার পেয়েছি। আপনি আমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আপনি আপনার কথা রেখেছেন। আপনার মায়াবতীর ইচ্ছার আপনার প্রতি মুহূর্তে পূরণ করেছেন আপনি। কোনো অপূর্ণতা রাখেননি আপনি আমার। আর কখনো রাখবো না। দুজনে মৃদু হেসে শাহানা পারভিনের দিকে তাকালো। কেটে গেল 4টি মাস। আজ মোয়ের সিজারের ডেট। সকাল সকাল দুই বোন এসেছে মোয়ের সাথে দেখা করতে। শাহানা পারভিনের হাতটা ধরে মায়া বলে, আজকে আমার ছোট্ট মেয়ে একটা ছোট্ট শিশুকে পৃথিবীতে আনবে। তোমার নাতি আসতে চলেছে মা। আমি খালামণি হব আজকে। তুমি আমাদের জন্য দোয়া করে দিও। শাহানা পারভিনের হাতটা কেঁপে উঠছে। এইটুকুই তার ক্ষমতায় আছে বর্তমানে। আদ্র কতটুকু চেষ্টা করে তাতে করে অনেক উন্নতি হয়েছে। মৌ এসে শাহানা পারভিনের বুকে মাথা রেখে বলে, আমিও তোমার মতো আদর্শ মা হব। আপু বলেছে তুমি একজন আদর্শ ব্যক্তি ছিলে, তোমার ছোঁয়ায় সব প্রফুল্ল হয়ে যেত। আমাদের মা সবাইকে আগলে রাখতে জানে, কাউকে নিয়ে হিংসে করে না। আমাদের মতো? মায়া মাথা দুই দিকে নাড়িয়ে বলে, একদম না। আমি আমার মায়ের মতো মন পেলেও হিংসামিতে অনেক এগিয়ে। আমি আমার স্বামীর আশেপাশে কোনো নারীকে সহ্য করব না। একজন স্ত্রীর স্থান ধরে রাখতে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কিন্তু আমার সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আসতে নিলে নিজ হাতে আমি উবে দিব। মৌ একটু দুষ্টামি করে বলে, যদি জিজুকে কেউ তার দিকে আকর্ষিত করে তখন? মায়া রক্তিম চাহনি দেয়। মৌ ভয় পায় কিছুটা। শাহানা পারভিনের বাম হাত ধরে রাখার কারণে ওই হাতে চাপা পড়ে। শাহানা পারভিনে হয়তো কুমাই থেকেও বুঝেছেন তার দুই মেয়ের মধ্যে আতঙ্কিত কিছু ঘটেছে। মায়া মৌয়ের চোখের দিকে চোখ রেখে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক ততদিন টিকে থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি না আসে। এক দমকা হাওয়ায় ছুটে এসে যদি কারো আগমন ঘটে আমার মন্ত্রীমশাইয়ের জীবনে, আমি তার অস্তিত্ব মুছে দিব। কলিজা টেনে ক্ষত বিক্ষত করে দেব তাকে। এই মায়ার সংসারে কেউ সামান্য বাম হাত ঢোকানোর চেষ্টা বা সাহস রাখে না। আর তো আমার স্বামীকে আকর্ষিত করতে চাওয়া, সেই নারীকে আমি ওই দিন পৃথিবীর আলো দেখার সুযোগ থেকে বহিষ্কার করব। মায়ের কর্কশ কণ্ঠে শাহানা পারভিনের কানে বাড়ি খেতে থাকে। হয়তো তিনি বুঝতে পারছেন তার মেয়েটা তার জীবনের কষ্ট দেখে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। মায়া কথা বলেই শাহানা পারভিনের দিকে চোখ রাখে। ঠোঁট কেমন কাঁপছে, একটু একটু করে প্রসারিত হতে নেয়। মায়া দেখে বলে, দেখ বোন, আমাদের মা হাসছে। তার মানে আমার এই পদক্ষেপ মা গ্রহণ করেছে। মা চায় না আমি তার মতো দুর্বল জীবন কাটাই। তাই তো এতগুলো দিন আমার থেকে দূরে ছিল। আমাকে সবল বানানোর পেছনে আমার মা কৃতিত্ব রাখে। নিজের জীবনে আসা দুর্ঘটনার কারণে আগে থেকেই সবাইকে সতর্ক করে দেয়। কিভাবে আমাকে বড় করা যায় এই বিষয়ে মা মন্ত্রীমশাইকে বুঝিয়ে দিয়ে গেল। আসলে মা পাশে থাকলে যে কোনো কিছুই সম্ভব। আমার মা আমার আড়ালে আমাকে সবল রাখতে চেষ্টা করেছে। আমি আমার মায়ের এই চেষ্টাকে ধরে রাখবো। আমি দুর্বল হব না। আমি আমার মায়ের মতো আমার স্বামীকে অন্ধবিশ্বাস করে তার আশেপাশে কোনো নারীর ছায়াও পোড়াতে দিব না। যেই আসবে তাকে শেষ করে দেব আমি। তুইও তাই করবি। নাহলে মনে রাখবি, এক সময় সুযোগ বুঝে ওরা আমাদেরকে চোখে এক বাইরে আরেক দৃশ্য দেখিয়ে দেবে। বেঁচে থেকেও পড়তে হবে সেই দৃশ্য দেখে। মৌ চোখের পানি মুছে নাক টেনে বলে, আমি জানি আপু, আমি সেই চেষ্টাই করব। আমি দেখছি তো তোমাকে, এছাড়াও আমি দেখছি মাকে। আমি তো শিখে নিয়েছি সব কিছু। তোমাদের হলো কি? সিজারের সময় হয়ে এসেছে। ডাক্তার আসবে না এখন?
রাজের কথা শুনে দুজনে পিছনে ফিরল। রাজকে দেখে মায়া বলে, চলুন মন্ত্রীমশাই। মৌ শাহানা পারভিনের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। সাথে ছিল মায়া, রাজ, শাহানা পারভিনের সাথে আছে আয়রা, যাকে দেখে মৃদু হেসে মায়া বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে মায়া নিজের পেটের উপর হাত রাখে। পেটে তার বাচ্চাটা লাথি দিচ্ছে। রাজ থমকে গেল মায়াকে দেখে প্রশ্ন ছুড়ে। কি হয়েছে তোমার? আমাদের বাবু পেটে কিক দিচ্ছে। এখনই কি গোল মারতে চাইছো? মন্ত্রীমশাই, আমাদের বাবুটা এত বেশি কিক মারে এটাই তো বুঝতেছি না। পেটে আছিস, পেটে থাক না বাপ। বেলায় বেলা কিক মারার দরকার কি? কিছু ইঙ্গিত করছে তাই। আমি বলেছিলাম না ও কিছু ইঙ্গিত করছে। হাজার বড় ভাই আসবে তাই এমন করতেছে ও। মায়া চোখ ছোট ছোট করে রাজকে দেখে হাসছে। রাজ লুকিয়ে লুকিয়ে বিভান খানকে না দেখিয়ে মায়ের সেবা নেয়। রাতের আধারে বাড়ির বাইরে যাওয়ার নাম করে সমস্ত লাইট বন্ধ করে মায়ের কাছে চলে আসে। সবাই জানে মায়ারাজ আলাদা ঘরে থাকে, কিন্তু এত কিছুর পরেও মন্ত্রীমশাই পারবে না তার মায়াবতী থেকে দূরে থাকতে। একটা না একটা সুযোগ করে সেই নিজের বক্ষেতে মায়াবতীকে আগলে রাখে। বিভান খান আজও খুঁজে পেল না সোনালীকে। চারিপাশে এত লোক লাগিয়েও কোনো সুরাহা হলো না। ইদানিং লক্ষ্য করেছে মিহিরের মাঝে অনেক পরিবর্তন। মিহির তাকে পাত্তাই দেয় না, বরং মিহির বেশি বেশি মাহমুদ সর্দারের আশেপাশে ঘুরে। একদিন অবশ্য জানিয়েছে, আমি মাহমুদ সর্দারে থেকে এই বাড়ি নিজের করতে তার সাথে সাথে থাকবো। ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখে মিহির রূপে তাজকে চলতে দেয়। মোহন সর্দার এখন বেকার হয়ে বসে আছে ঘরের এক কোনায়। ব্যবসায় অনুন্নতি হতে হতে এখন ব্যবসাটাই বন্ধ। মাহমুদ সর্দার মাঝে মাঝে এসে গল্প করে যান, কিন্তু ভালোভাবে তেমন আশা দেন না। কর্মফল ভুগছে ভাই তার, এটাই হবার কথা। ঠিকই হচ্ছে তার সাথে, শুধু ভাই বলেই দেখতে কষ্ট। ওটির সামনে বসে আছে সবাই, পিয়াস বসে নেই। এই হাঁটছে আর দাঁত দিয়ে নখ খুঁটছে। দুশ্চিন্তা বাড়ছে মোয়ের জন্যে। শুধু পিয়াসের না, মায়ার মনেও দুশ্চিন্তা। হঠাৎ কান্নার শব্দ শুনতে পায় সবাই। ওটি থেকে বেরিয়ে আসে নার্স। কোলে একটা ফুটফুটে সন্তান। নার্স বলে, ছেলে সন্তান হয়েছে। মাহমুদ সর্দার এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে নেয়। পিয়াসের হাত কাঁপছে। মায়ের আগেই প্রশ্ন ছুড়ে দেয়, বাচ্চার মা কেমন আছে? বোনের প্রতি ভালোবাসা দেখে মায়া মনে মনে খুশি হয়। বড় লোক না হোক, বড় মনের কাউকে পেয়েছে বোনের জন্যে। এটাই বা কত নারী পায়। নার্স মৃদু হেসে বলে, উনি এখন ঘুমিয়ে আছেন, রেস্ট প্রয়োজন ওনার। সেলাই করার স্থান নাড়াচাড়া যেন না হয়, তাই সেভাবে কিছুক্ষণ রাখা। বাকি ফর্মালিটি আমরা আপনাদের একজনের সাথে কথা বলে জানিয়ে দেব। পিয়াস এগিয়ে এসে বাচ্চাটাকে দেখে মাহমুদ সর্দার জানান, আজান দিতে হয় বাচ্চার কানে। পিয়াস এসে বাচ্চার মুখ দেখে নাক ঘষে বাচ্চাটার কপালে, অতঃপর আজান দিল কানের কাছে মুখ নিয়ে। সবাই এক পলক করে বাচ্চার মুখ দেখে। সবার দেখা হলে আদ্র একটু ভ্রুকুটি করে বাচ্চার মুখও আশেপাশের দিকে তাকালো। কিছু একটা হয়তো সন্দেহ করে। ডক্টর হিসেবে কিছু বুঝতে পারলো হয়তো। রুদ্র কল দিয়ে জানালো, পেপার তৈরি হয়েছে ভাই। সরকার থেকে সোনালীর এই ডোনেট নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সরকারের কাছে প্রমাণ হয়েছে সোনালী নিজ ইচ্ছায় তার হার্ট ট্রান্সফার করতে রাজি। আদ্র আড়ালে এসে রাজকে জানালো। রাজ মৃদু হেসে সবার উদ্দেশ্যে বলে, মিষ্টিমুখ করানো হোক। আমার প্রিয় বেবির আজ বেবি হয়েছে। পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করো। পুরো হাসপাতাল জুড়ে মিষ্টি বিতরণ করা হয়। রাজ ও আদ্র মিলে বের হয় সবার সাথে কথা বলা শেষ করে। ওদের দিকে সূক্ষ্ম দৃষ্টি দিয়েছিল মালিনী। রাজ যখন আদ্রর সাথে কথা শেষ করে মায়া ও মাহমুদ সর্দারের সাথে আলাদা কথা বলে, তখনই মালিনীর মনে সন্দেহ জাগে। যখনই রাজ বের হয় ঠিক তখনই কাউকে কিছু না বলে বেরিয়ে গেল মালিনী। রাজের গাড়ির পেছনে ফলো করছে। রাজ যে বিল্ডিংয়ের সামনে আসলো, মালিনীর গাড়িও সেখানে থামলো। রাজ আর আদ্র উঠতেই মালিনী সেখানে উঠে। পুরো ফ্ল্যাট ফাঁকা। রাজের নিজস্ব গুটি কয়েক লোক ব্যতীত কেউ নেই। মালিনী আড়াল হয়ে রাজের দিকে এগিয়ে যায়। এক একটা দেয়াল দেখে সেদিকে গিয়ে নিজেকে ঢেকে রাখে। রাজ ও আদ্র একটা বেডের সামনে দাঁড়াতেই বেডের পাশে তাকালো মালিনী। ভেন্টিলেটর ও আরও চিকিৎসার যন্ত্রপাতি আছে সেখানে। মালিনী মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করে কে আছে ওখানে, কিন্তু সফল হয় না। হঠাৎ করে তার পাশ দিয়ে স্ট্রেচারে করে কাউকে না হয়। পাশে ফিরে তাকাতেই দেখতে পায় সোনালীর শরীর। মালিনী চোখ বড় বড় করে সেদিকে তাকালো। কিছু একটা ভেবে আবারও সামনের দিকে চোখ রেখে আবারও সোনালীর দিকে তাকায়। মাথায় কিছুই আসছে না। কি করবে এখন বুঝতে না পেরে ফোনটা হাতে নেয়। কাঙ্ক্ষিত নাম্বারে কল দেওয়ার আগেই মালিনীর মাথায় কেউ আঘাত করে। স্ট্রেচার চলে যায় অনেক আগেই। শাহানা পারভিনের পাশে রাখতেই পেছন থেকে একটা শব্দ ভেসে আসে। রাজ ও আদ্র পেছনে ঘুরে তাকাতেই পুরো জায়গা জুড়ে নিজেদের কিছু লোক ছাড়া কাউকে পেল না। ভুল কিছু শুনেছে ভেবে আবারও কাজে মন দিল। মালিনীকে নিয়ে আড়াল করে যায় মায়া। মালিনী অজ্ঞান হয়ে আছে। মায়া ফিসফিস করে বলে, আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। আমি তো আপনাকে সবার আগেই নজরে রেখেছি। নারী বুদ্ধির পরিচয় তো আমি নিজে।
সেখানে আপনি কিভাবে নিজের নজরের বাইরে রাখি বলুন আপনাকে? এখন আপনাকে কর্মফল ভোগ করতে হবে। ভয় নেই, অন্যদের মতো উপরে পাঠাবো না আমি, কিন্তু শাস্তি ঠিকই দেব। আপনাকে দেখলে মন্ত্রীমশাই আবার তার কাজ থামিয়ে আপনার দিকে মনোযোগী হবে, যেটা আমি একদমই চাই না। মন্ত্রীমশাই ওই দিক সামলাক, আমি আপনার দিকে সামলাবো। বলেই মালিনীকে নিয়ে সবার পিছন থেকে চলে যায়। মালিনী অজ্ঞান হয়ে দুর্বল হয়ে যায়, যার ফলে মায়ার সুবিধা হলো মালিনীকে নিয়ে যেতে। গাড়িতে বসিয়ে মায়া গাড়ি চালানো শুরু করে। উদ্দেশ্য নিজের গার্মেন্টসের সিক্রেট রুম, যেখানে নিজের মতো বোঝাপড়া করবে মালিনীর সাথে। সোনালীকে নিয়ে অপারেশন শুরু করেছে আদ্র ও দুজন সিনিয়র ডাক্তার, সাথে আছে নার্স। রাজ এখন বাইরে দাঁড়িয়ে, এর মাঝে রুদ্রের কল আসে। রাজ ধরতেই রুদ্র জানায়, আমি হাসপাতালে এসেছি মৌকে দেখতে, কিন্তু ভাবিজি কোথায়? মায়াবতী তো আজকে ময়ূর সাথে কথা বলেছিল, ছোট মায়ের অপারেশন কমপ্লিট হলে তারপর এখানে আসবে। এখানে নেই ভাবিজি। মৌ তো সেই ধরে খুঁজে যাচ্ছে ভাবিজিকে। ডেসপারেটেড হয়ে উঠেছে চিন্তায় চিন্তায়, কান্না করছে মেয়েটা। এদিকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না, রিং হচ্ছে কিন্তু পিক করছে না ভাবিজি। বাড়িতে গেলে না তো, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না। আমি বড় বাবাকে কল দিয়েছিলাম, ভাবিজি ওখানেও নেই। বীর, ব্রো এখন বিজনেস মিটিংয়ে ব্যস্ত। যারা আছে নিজের বাবার বাড়িতে, কিছুক্ষণ সেখানে থাকতে চাই তাই। রবি আর আজ আছে রবি আর তাজ আছে সাথে। সবার কাছেই কল করেছি, কোথাও নেই। রাজ কপালে আঙ্গুল রেখে কিছুক্ষণ ভাবছে। হঠাৎ মনে পড়ে ওই সময়ের কথা, একটা শব্দও সে পেয়েছিল। রাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে বলে, ফোন রাখ, আমি দেখছি। কল কেটে রাজ এই ফ্ল্যাটের ফুটেজ দেখে চোখ বড় বড় করে উঠে এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে যায় বাইরে। আদ্রকে মেসেজ দিয়ে রেখেছে, যে করেই হোক এই অঘটন ঘটতে দেওয়া যাবে না। মালিনী আপন মা না হলেও এই মালিনী অনেকটা জায়গা জুড়ে আছে মাহমুদ সর্দারের জীবনে। এছাড়া সিয়া ও হিয়ার কথা ভাবতে হবে। মালিনী তো ইচ্ছা করে এসবে নেই। রাজ দেখেছে মালিনীর আড়ালে কান্না, তাই তো তাকে সহ্য করতে না পারলেও কখনো এক দৃষ্টিতে দোষী সাব্যস্ত করতে পারে না। কেউ বাধ্য হয়ে খারাপ পথে থাকলে তাকে দোষী বলতে গেলেও বিবেককে বাধে। রাজ বুঝতে পারে মালিনীর আলাদা কষ্ট। হ্যাঁ, মালিনীর কারণে রোহিণী আঘাত পায়, তবে সেটা ক্ষণিকের। রোহিণীর মৃত্যুর আগ দিয়ে তো মালিনী ভুল বুঝে ক্ষমাও চায়, কিন্তু হঠাৎ করে রোহিণীর মৃত্যু রাজ মানতে পারে না। সেই সাথে এই ব্যক্তিকে মায়ের আসনে দেখে তার মনে আঘাত লাগে। কিন্তু যত বড় হচ্ছে পরিস্থিতি, বুঝতে পারছে রাজ বৈবাহিক জীবন বা ভালোবাসার জীবনটা ভিন্ন এক জগৎ। আমরা ভালোবাসলে উন্মাদ হয়ে উঠি, ধোঁকা পেলে নিজেকে ধরে রাখতে পারি না। মালিনীর মাঝেও তাই ঘটে। পারেনি নিজেকে সংযত রাখতে, যত পেরেছে রোহিণীকে অজস্র কটুবাক্য শুনিয়ে দেয়। নিজের প্রেমিককে ভুল বুঝে তাকেও অনেক শুনিয়েছে। তারপর যখন দুজনের মৃত্যু হয় তখন মালিনী অনেক ভেঙে পড়ে। এগুলো রাজের দৃষ্টিতে আসা সম্ভব না। সে তখন তার মায়ের লাশটার দিকে বেঘরে ছিল। কোনো না কোনোভাবে মালিনী দায়ী ভেবে এতদিন মহিলার থেকে নিজেকে দূরে রেখেছে, কিন্তু এখন একটু একটু করে বুঝতে পারে তারও তো সব হারিয়েছে। সব থেকে বড় সম্পদ সন্তান, তাকে হারিয়ে এখনও পাওয়ার লোভে এত কিছু করা। কখনো কেউ চেষ্টা করেনি তাকে কিছু দেওয়ার বা আশ্বস্ত করা। শুধু টাকা পয়সা না, একটু আশ্বাস প্রয়োজন ছিল। ইদানিং মালিনী একটু একটু রাজের প্রশংসা করে। এবার এর মূল কারণ রাজ বুঝতে পারে মালিনীর কষ্টটা। তাই হয়তো মালিনী নিজেও নিজের জবান থেকে রাজের জন্য প্রশংসা বের করে। মালিনীকে নিজের সিক্রেট রুমে নিয়ে আসে মায়া। দেয়ালে হাত দিয়ে সুইচ অন করতেই পুরো রুম জুড়ে আলোকিত হয়। মালিনীর চোখে মুখে আলো লাগতেই চোখ পিটপিট করে। চোখ মেলে তাকাতে মায়াকে দেখে থম মেরে থাকে। মায়া মৃদু হেসে পিছনে ঘুরে মালিনীকে দেখে বলে, ফাইনালি আপনার ঘুম ভাঙলো শাশুমা? মালিনী ভ্রুকুটি করে বলে, কে তুমি? এখনো চিনলেন না? তাহলে আর চিনতেও হবে না, সোজা অ্যাকশন দেখিয়ে দিই। বলেই দেয়াল থেকে চাবুক নিয়ে হাতে পেঁচিয়ে বলে, এখানে থাকা সমস্ত অস্ত্র দেখুন তো ভালো করে, মনে পড়ে কিছু? এই অস্ত্রগুলো কোনো কাজে ব্যবহার করতেন আপনারা? মালিনীর সামনে তাকিয়ে দেখে চাবুক, তরকারি কাটার ছুরি, আয়রন আর এক কোনা ইলেকট্রনিক শক দেওয়ার ব্যবস্থা, যেগুলো দেখে ঢোক গিলে নিল। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে বলে, ওটা আপনার জন্য না, তবে এগুলো আপনার জন্য। ওহ, আরো একটা অস্ত্র আছে, যেটা আমার পায়ে। মালিনীর সামনে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দেখিয়ে দেয় উঁচু জুতা, যেটা দেখিয়ে বলে, জানেন তো শাশুমা, আমি একটা সময় এগুলো ব্যবহার করতে জানতাম না। একদিন আমি দেখি আপনি খুব সুন্দরভাবে আমার মায়ের হাতে পিষে ফেলছেন, তাও কিনা বাম পা দিয়ে। বিশ্বাস করুন, তখন থেকেই আমার খুব ইচ্ছা আমি আপনার পাটা কেটে ফেলবো। কাটবো না কি? তো তুমি সাহারার মেয়ে?
মায়া মৃদু হাসলো, উত্তর না দিয়ে বলে, অন্যের স্বামীকে দ্বিতীয় বিয়ে করার সুযোগ করে দেন আপনি। তো কেমন লেগেছিল যখন আমি আপনার স্বামীকে আরও একটা বিয়ে দিতে চেয়েছিলাম? বুকের বাম পাশটা ঝলসে যায়, তাই না? মালিনী মাথা নিচু করে। মায়া বিদ্রুপের হাসি দিয়ে বলে, আপনি কাউকে কোনো কিছু উপহার দিবেন, তার বিনিময়ে কিছু পাবেন না, এমন তো হয় না। আমার মা ছোটবেলায় আমায় বলতো, কেউ কিছু দিলে তাকে মন ভরে দ্বিগুণ বিলিয়ে দিতে হয়। আমিও তো আজ আপনাকে ঠিক তাই দিতে চাই শাশুমা। আপনি আমার মাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, বিনিময়ে আপনার পরিবারের সামনে আমি আপনাকে চাবুকের মার খাইয়েছি। হিসেব করে দেখুন, আমি দ্বিগুণ করেছি। আপনি আমার মায়ের সংসার ভাঙতে সহায়তা করেন, আমি আপনার সংসারের অশান্তির মূল কারণ হয়েছি। আপনার সন্তানেরা আজ আপনাকে ঘৃণা করে, খুব বেশি ঘৃণা করে। নিজের সন্তানের দৃষ্টিতে ঘৃণিত মা হওয়াটা কেমন, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না আপনাকে। সো শাশুমা, সব যখন করেছি, আপনার হাতটা আমি সুরক্ষিত রাখি কি করে বলুন? ওই দিন যে আপনি আমার মায়ের হাতেও পা দিয়ে পিষে ধরেছিলেন, দেখুন আমি কিন্তু আপনার সেই ব্র্যান্ড পরেছি। জেনারেশন বদলে গেলেও ব্র্যান্ড একই রেখেছি, শুধু আপনাকে টিট ফর ট্যাট দেখিয়ে দিব বলে। মালিনী ভয়ে দৌড় দিয়ে পালাতে চায়, কিন্তু মায়ের কারণে পারে না। বাম পায়ের জন্য পারল না। পা দিয়ে আটকে মালিনীকে মেঝেতে ফেলে দেয়। এতে করে নিজের পেটেও কিঞ্চিত ব্যথা পায় মায়া। মালিনীকে আনার সময়ও মায়ের পেটে ব্যথা বাড়ে, কিন্তু শাহানা পারভিনের অপারেশন আটকে যাবে বলেই মায়া ব্যথা সহ্য করে নিয়ে আসে। মায়া উঠে দাঁড়িয়ে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা মালিনীর সামনে দাঁড়ায়। আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করেছেন, ভালো কথা, কিন্তু আপনি জালিম না হয়ে আমাদের জীবনের সহায়ক হয়েও তো আসতে পারতেন। আমরা সকল দুঃখী মানুষেরা মিলে সব সমস্যার সমাধান করে নিতাম। মালিনী কিছু বলতে চায়, কিন্তু পারছে না, গলা শুকিয়ে গেছে। মায়া দাঁতে দাঁত চেপে মালিনীর বাম হাতের উপর ঠিক একই আকারে নিজের পা দিয়ে পিষে দিল। মালিনী ঘেমে গেছে পুরো, গলা দিয়ে চিৎকার বের হয় না। মায়া চাবুকের দিকে তাকিয়ে বলে, ভয় নেই, চাবুকের আঘাত করব না আজ আমি, কিন্তু আপনার কৃতকর্ম আপনাকে বুঝিয়ে দেব। আপনি বাধ্য হলেও আমার কাছে আপনি আসামি। হাজার হোক, আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন, আপনাকে তো আমি ছেড়ে দেব না। মায়া আরো কিছু বলতে নিবে, খট করে একটা শব্দ কানে ভেসে আসে। দরজার কাছে যেতে নিলে মাথা ঘুরে উঠে আবারও পেটে হাত দিয়ে দরজার কাছে এসে দেখলো রাজ আসছে। মায়া একবার পিছনে ফিরে আবারও দৌড়ে রাজের কাছে ফিরে আসে। রাজ মায়ার কাছে ছুটে এসে বলে, ওনাকে ছেড়ে দাও মায়াবতী। ভুল করেও এই অনুরোধটা করবে না মন্ত্রীমশাই। রাজ অনুরোধ করে বলে, তোমার জন্য আমি আমার জীবন দিতেও রাজি, অন্তত আমার বাবার দিকটা চেয়ে হলেও ওনাকে ছেড়ে দাও। তুমি এতদিন যেভাবে শাস্তি দিয়েছো আমি না করিনি, কিন্তু আজ করছি। এই শাস্তিটা আমাদের জন্য অন্যায় হয়ে যায়। কিভাবে বলতে পারেন মন্ত্রীমশাই? উনি তো আপনার মায়ের খুনির সাথে যুক্ত। বাধ্য হয়, বোনের খুনিকে নিজের সাথে রেখেছে বাধ্য হয়ে। মায়া বিতৃষ্ণার হাসি দিয়ে বলে, বাধ্য হয়ে? হ্যাঁ তাই তো, বাধ্য হয়েই আমার মাকে প্রেগনেন্ট অবস্থায় করুণা না করে সবার সাথে মিলে মেঝেতে ফেলে হাতের উপর পাপ দিয়ে পিষে রাখেন, তাই না? মা ছটফট করেছিল, আমি কান্না করেছিলাম, কোনো কাজ হয়নি, কেউ শোনেনি আমার অনুরোধ। আপনি ভেবে আমি এতদিন ভুল বুঝে আপনাকে এই ক্ষতি করতে চেয়েছি। এটাও কিন্তু ওদেরই একটা চাল। ভাগ্যবশত ওরা আমাকে চেনেনি, কারণ প্রতি মোমেন্টে আমি টেক্কা দিয়ে এসেছি। তাই আপনি বলছেন খেলার শেষ মুহূর্তে এসে হেরে যেতে? রাজের বুকে ধাক্কা দিয়ে রাজকে সরিয়ে দিয়ে কথাটা বলে মায়া। রাজ কিছুক্ষণের জন্য অবাক হলো। এই সব কিছুই জানে না সে, জানে শুধু তাজ মায়াকে অত্যাচার করেছিল, নিজের থেকে দূরে রাখতো এগুলো। এছাড়া নিজের চোখের সামনে শাহানা পারভিনের অ্যাক্সিডেন্ট হতে দেখে। তাহলে কি ওই দিন আরও যন্ত্রণা সহ্য করেছে শাহানা পারভিন? রাজ প্রশ্ন করে, কে কি করছিল ওই সময়? আপনার কাকা যে আমার জীবনে কলঙ্কিত বাবা, উনি লিপ্ত হয় আরেক নারীর প্রতি, আমার মাকে তালাক দিতে চায়। তখন আমার মা আবারও প্রেগনেন্ট হওয়ার খবর দেয়। যেদিন আপনার বাবা বাড়িতে ছিলেন না, সেই দিন সুযোগ বুঝে ওই দিন বাড়িতে আনে মিহির আর ওই মহিলাকে। জানানো হয় তাদের অবৈধ সন্তানের কথা। যদিও আপনার কাকা জানেই না যাকে তিনি নিজের সন্তান বলে স্বীকৃতি দেয় সে অন্যের সন্তান। ধোকা দেয়া ব্যক্তিকে আরও একজন ধোকা দিল। ওই সময় আমার মা বলেছিল প্রেগনেন্ট অবস্থায় একটু করুণা করতে, সন্তানের দিকে চেয়ে সংসার করতে। কেউ শোনেনি। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে আমার মাকে অত্যাচারের উদ্বোধন করে দিল মোহন সর্দার। একে একে সবাই মিলে শুরু করে অত্যাচার। সবাই খাবার খেত টেবিলে, আমার মা সংসার বাঁচাতে চেয়ে খেতে বসতো হচ্ছে নিচে। মায়ের সামনে হাসি খুশি মুহূর্ত কাটাতো মোহন সর্দার আর সোনালি। ওদেরকে আশকারা দেয় এই মহিলা মালিনী খান। আরও এক কাহিনী আছে, শুনুন। আমার মাকে প্রেগনেন্ট অবস্থায় চাবুকের আঘাত দেয় এই মহিলা। আমার মায়ের হাতে আয়রন দিয়ে পুড়িয়ে দেয় এই মোহন সর্দার।
তাজ আমাকে আঘাত করেছিল, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার মাকে আঘাত করলে আমি ওকেও ছাড়তাম না মন্ত্রীমশাই। আমি মায়া এতটাও মানবিকতার না যে যারা জুলুম করেছে তারা মাফ পাবে আমার থেকে। মায়া কথাগুলো বলে হাঁপিয়ে ওঠে, ফোলা পেটের উপর হাত দিয়ে ঝুঁকে পড়ে কয়েকবার। সবে 7 মাস কয়েকদিন চলছে, অলরেডি প্রেগনেন্ট হবার সময় সে অনেক কিছু সাফার করে বলেও জানতে পারে না। জেনেছে মাস 3 কি 3.5 মাস পর। এখন আবার রিস্ক মুহূর্ত চলছে। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।